আজকে চায়না সফরে গেছেন এবং উনি মালয়েশিয়া সফর করে চায়না গেছেন। যে কথাটা আমি বারবার বলি, বাংলাদেশে কিন্তু এখন মেইন লড়াইটা কিন্তু ভূ রাজনীতির আধিপত্য নিয়ে। এখানে আধিপত্য বলতে কি, এক একজনের আধিপত্য এক এক রকম। তিনটেই কিন্তু বাংলাদেশের কাছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পরাশক্তি, প্রত্যেকে পরাশক্তি। আমি আবারও বলছি, প্রত্যেকে পরাশক্তি। ইন্ডিয়া, আমেরিকা, চায়না। সেখানে উনি মালয়েশিয়া দিয়ে চায়না গেছেন। ইনফ্যাক্ট একটা লড়াই এখানে, শীতল লড়াই চলতেই থাকে বাংলাদেশের কনস্ট্যান্ট, যে প্রধানমন্ত্রী বা ক্ষমতা টেক ওভার করার পর ভারত এবং চায়নার ভিতরে লড়াই চলে। দুইটা দেশই প্রত্যাশা করে আমার দেশ আগে ভিজিট করুক। এটা কিন্তু একটা শীতল লড়াই আছেই। সুতরাং প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় চায়নায় গেছেন। ইনফ্যাক্ট যদি আপনি অফিসিয়ালি ধরেন, আপনি 10টা দেশ ঘুরতে পারেন, কিন্তু চায়না এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ভাববে আমার দেশে আগে আসুক, চায়নার আগে আসুক, আর চায়না ভাববে ইন্ডিয়ার আগে আমার কাছে আসুক। কাজে এই যে মালয়েশিয়া যেটা থার্ড কান্ট্রি উনি দেখাচ্ছেন, এটা মানুষ সবাই ধরে নিবে, এই ত্রিভুবনের যারা আছেন আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, তারা ধরে নিবেন ওয়ান ওয়ে টু চায়না, সে মালয়েশিয়া গেছে। মানে মালয়েশিয়া যায় নাই, ওয়ান ওয়ে টু চায়না। দ্যাট ইজ দ্য নর্মাল থিওরি। সুতরাং সেক্ষেত্রে আমি কিন্তু এটা দোষ দিচ্ছি না, কারণ চায়না আমাদের অবকাঠামোগত যে বন্ধু, মারাত্মক। চায়না আমার ফিনান্সিয়াল বন্ধু। অনেকে বলে না যে আপনার এই যে চায়নায় ইন্ডিয়া শেখ হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখছে ইত্যাদি ইত্যাদি বলে, বরং আমি মনে করি যে চায়না একটা বিরাট ব্যাকিং দিছে তাকে। কেন ব্যাকিং দিছে আমি বলি, আপনি কি মনে আছে 2018 নির্বাচনের পর ফলোইং ডেতে ফলাফল হয়েছে, পরদিন চায়না অ্যাম্বাসেডার তাকে কিন্তু শুভেচ্ছা জানাইছে, তাই না? 24-এর নির্বাচন সেম, তাকে শুভেচ্ছা জানাইছে। তার মানে কি, চায়না এমন একটা দেশ, আমার কাছে গণতান্ত্রিক দেশ না অগণতান্ত্রিক দেশ ইমমেটেরিয়াল, কিন্তু আমার কথা হলো আমার ফেভারে কি আছে। তো এখন ভারতের সাথে আবার, ভারতের জন্য কিন্তু শেখ হাসিনা বিরাট অ্যাসেট। সেই অ্যাসেট বলেই তো শেল্টারটা ওইখানে পাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে অবকাঠামোর নামে চায়না ঢুকতে ঢুকতে শেখ হাসিনাকে গিলে ফেলেছে যখন চায়না, যখন মনে হয়েছে, তখন কিন্তু তার যাওয়ার সময় ঘনায় আসছে। এবং ঠিক সেই সময়টায় আপনি মনে আছে লাস্ট ভিজিটে কিন্তু উনি 5 দিনের সফর শর্ট করে চলে আসছে। তার মানে সেই সময় আমার যে এই যে ভূ রাজনীতিটা সুপার ম্যাচিউরড হয়েছিল। এই সুপার ম্যাচিউর যখন হয়েছে, তখন 3 দেশের সাথে উনি ব্যালেন্স করতে পারেন নাই। চায়না থেকেও 1.5-2 দিন আগে চলে আসছেন, পিঠার আসছে হাঁসের মাংস খাওয়াইয়া তিরস্কার করছেন, এবং ফাইনালি অন গুড ফেথ, অন গুড আন্ডারস্ট্যান্ডিং তাকে চলে যেতে হয়েছে, সামাল দিতে পারেন নাই। কেন বলছি কথাটা? ঠিক সেই তপ্ত আগুনটার উপরে কিন্তু আজকে তারেক রহমান সাহেব এসে বসছেন। তারেক রহমান সাহেব এই যে চায়না গেছেন, এখানে কিন্তু এই মুহূর্তে চায়না এবং আমেরিকা বিরাট ব্যালেন্স করার ব্যাপার। এবং চায়না ইন্ডিয়া দুইটা যদি ব্যালেন্স করে রাখতে পারেন, চায়না এবং আমেরিকা যদি ব্যালেন্স করে রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার জন্য একটু, ইন্ডিয়ার তার সামাল দেওয়া একটা ইজি হতে পারে। আর যদি মনে করেন চায়না সফরের পর আমরা দেখব কী রেজাল্ট নিয়ে আসলেন, মালয়েশিয়াতে কী রেজাল্ট নিয়ে এলেন, আমেরিকা কিভাবে দেখছে এটা, তার সাথে যদি আপনি এই পরিস্থিতিগুলো মিলান যে তারেক রহমান সাহেবের পাশে যারা আছেন তাদের ভিতর কি সবাই তারেক রহমান মুখী? সবাই কি তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিতেছেন তার সাথে ঐক্যমত? যদি ঐক্যমত থাকে তাইলে এক হিসাব, ঐক্যমত যদি না থাকে, আপনার ঘরের ভিতরেই যদি ডিভিশন থাকে, সুতরাং আপনার কঠিন অবস্থা। তা আজকে যারা জুলাই সনদ নিয়ে আমরা চিৎকার করি, এবং এই জুলাই সনদের নামে আবার কোনো আন্দোলন হয় কি না, আমি জুলাই সনদের পক্ষে, কিন্তু আমি ব্যথার চোটে কথাটা বললাম যে এই পার্লামেন্টে যারা আছে তারা তো জুলাই সনদ নিয়ে আন্দোলন করার কথা অনেক বেশি। এই পার্লামেন্ট তো তাদের দরকার নাই, তার কোনো ওপিনিয়ন লাগবে না তো, 2/3 মেজরিটি একটা দলের আছে। তারপরেও যখন তারা বহাল তবিয়তে আসে, এতে তো মনে হয় যে একটা কি ত্রিদলীয় সমঝোতার পার্লামেন্ট করছে, সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। আর যদি এস্টাবলিশড হয়ে যায়, তারপরের ফেজটি আসবে তারেক রহমান সাহেব স্টেবল কিভাবে হবেন, কেবলমাত্র শুরু। সুতরাং আমরা চাই তারেক রহমান সাহেব 5 ইয়ার্স থাকুক, স্টেবল হন। কারণ জুলাই সনদ, আমি আশাহত হয়ে যাচ্ছি তাদের অ্যাকশনে। তারা যদি আজকে ওই পার্লামেন্ট ছেড়ে আসতো, আমি আসতে বলি না তাদের, আপনার যদি ওই চেতনা থাকি আপনার ভিতরে, তাহলে তো আমি দেখতাম আপনাদের অ্যাকশনে। জুলাই চেতনা নিয়ে আমি কথা বলি, জুলাই উনি বলল নানান জায়গায় সেমিনার হইতেছে, তারা কিন্তু নির্বিকার। সুতরাং তারেক রহমান সাহেবের কঠিন হস্তে দমন করে সামনের দিকে আগাইতে হবে। মাঠে যদি আওয়ামী লীগের ডিস্টারবেন্স হয়, ডিস্টারবেন্স ওনার হবে। যেই মিশন নিয়ে নামছেন সেই মিশন ওনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। তা যে আমি বলবো তারেক রহমান সাহেবকে কীভাবে শক্তিশালী করা যায়,
আর যদি যারা জুলাই সনদের নাম করে পার্লামেন্টের সমঝোতার ভিত্তিতে গেছেন তারা যদি মনে করেন 5 বছর টিকায় রাখবেন, আপনাদেরও নৈতিক দায়িত্ব তারেক রহমান সাহেবকে কিভাবে টিকায় রাখবেন। জি, শেষ পর্যায়ে চলে এসেছি। শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। শরীফ ভাই, রাজ্জাকি ভাইয়ের বেশ কয়েকটি বিষয় তুলছিলেন। যিনি বলছেন যে 3 দলের সমঝোতার ভিত্তিতে পার্লামেন্ট, তাহলে ভবিষ্যৎটা কি? দেশের ভবিষ্যৎ নাকি আমাদের ভবিষ্যৎ? সবকিছু মিলে দেশের ভবিষ্যৎ। আমরা এই পার্লামেন্টটা এক্সক্লুসিভ একটা পার্লামেন্ট। হ্যাঁ, এই পার্লামেন্টটাকে আমি একটু এক্সক্লুসিভ পার্লামেন্ট বলি এই কারণে, এর আগের যে দুটো পার্লামেন্ট সেই পার্লামেন্টের প্রতি মানুষের খুব একটা আগ্রহ ছিল না। মমতা সেখানে গান গাইতো, কে অভিনয় করতো, নূর ভাই আবৃত্তি করতেন, এগুলো আমরা শুনতাম মাঝে মধ্যে। কিন্তু এবারের পার্লামেন্টটা এই কারণে যে একটা অভ্যুত্থানের ধারাবাহিকতায় পার্লামেন্টটা, তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি এবং তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। কিন্তু পার্লামেন্ট মেম্বারদের অদক্ষতা এবং সমন্বয়হীনতার কারণে কতগুলো দুঃখজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কেউ এসে মিথ্যা তথ্য বলছেন, আবার কেউ এসে ওই এমন কতগুলো বিষয়। পার্লামেন্টের এমপি সাহেবদের বাসার ডেস্কি দেওয়া হবে কি না এটি আলোচনা করার জন্য আলাদা ফোরাম আছে, তাদের স্ট্যান্ডিং কমিটি আছে, সেই কমিটির আলোচনা বাজেট আলোচনার মধ্যে নিয়ে আসছেন। অর্থাৎ অদক্ষতা আছে। আবার চ্যালেঞ্জের জায়গাটা বলছেন, গত 2 দিন আগে দেখলাম জামাতের মাসুদ সাহেবের একটা বক্তব্য বেরিয়েছে। তিনি বলছেন যে আরে আমরা তো এইখানে কথা বলি কিন্তু আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো, আমরা চিৎকার চেঁচামেচি করি, যখন বের হয়ে যাই তখন সরকারি দলের লোকজনে আমাদেরকে জড়ায় ধরে বলে যে না বলতে তো হবে, তা না হলে তো পার্লামেন্ট জমবে না। এটি আমার কাছে ভিডিওটা আছে। আমরা সবার মধ্যে একটা রাজনৈতিক সখ্যতা থাকুক, এটি আমি চাই, কিন্তু পাবলিক ইন্টারেস্টে এটা যেন আর্টিফিশিয়াল না হয়, এই যে তর্ক বিতর্কটা। আর শেষ করব এই জায়গাটায়, চায়নার ব্যাপারটা বলেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বিএনপির চ্যালেঞ্জটা কি, আমি দেখি বিএনপির 2-3টা চ্যালেঞ্জ। তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিকে কন্ট্রোল করা, বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা। কারণ গত 1.5 বছরে বিএনপির ইমেজটা নষ্ট করেছে বিএনপির কর্মীরা, অন্যরা না, কেউ না, তার এক শ্রেণীর কর্মী, সবাই না। আবার বিএনপির আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জিও পলিটিক্স। আপনার মনে আছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার আগের দিন আমাদের এখানকার আমেরিকান অ্যাম্বাসেডর পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন যে ফুটবল নিয়ে আপনাদের একটু শুভকামনার জন্য এসেছি। আমার কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয়নি, যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি চায়নায় যাচ্ছেন, ফলে এখানকার যে শক্তির যে ভারসাম্য এবং 3টি শক্তি এখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং তার সাইডে আরও অনেকেই আছে। রাশিয়া একটু দূরে দাঁড়িয়ে আছে, এই আসি করে তুরস্ক আসে আবার যায়, কিন্তু এখানে ইনস্ট্যান্ট আপনার চায়না, আমেরিকা এবং ভারত 3টা ফোর্স এখানে কিন্তু আছে। তো এই যে 3 ফোর্সের যে সমন্বয় এবং প্রত্যেকের আমাদেরকে কি দিবে তার থেকে বেশি আলোচনা সম্ভবত বেশি হয় তারা কি নিবে। সুতরাং এই সমন্বয়টা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে দলটি ক্ষমতায় আছে তার আভ্যন্তরীণ শৃঙ্খলা, তার পলিটিক্সটাকে ক্লিন করা, তার দলের কর্মীদের সহযোগিতা এবং দেশটাকে যেন কেউ আনস্টেবল করতে না পারে এবং স্টেবিলিটির জন্য প্রথম যার দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার যদি এই যে বললাম যে ধরনের একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, এই কাজগুলো অপ্রয়োজনীয়, এটি দরকার ছিল না। ওই যে আমি শেষ করব যে আওয়ামী লীগের জন্মদিন পাড়াপড়শির ঘুম নাই, এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। শরীফ ভাই আপনার কাছে আসবো, আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, রাজনীতির একটা কথা বলছিলেন যে রাজনীতি নিয়ে পলিটিক্স করার হচ্ছে, শরীফ ভাই বলছিলেন, আপনি কি দেখছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে আমরা অবস্থান দেখছি? না, আমি শরীফের শেষের থেকে যদি শুরু করি, আপনি মনে করেন যে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিলেন, আপনার কাছে তো একটা প্রাইমে ফেসি মানে প্রাথমিক কিছু একটা ইনফরমেশন আপনার কাছে আছে, আপনি নিলেন কাকে? একজন এমপির ছেলেকে। 55 বছরের বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নাই যে এমপির ছেলেকে এর উপরে নিয়ে যাবেন। জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার আগে 7-5 বহু ভাবতে হবে এবং নিশ্চিত না হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া যায় না। তারপরে নিয়ে আপনি যদি দেখেন যে না সংশ্লিষ্টতা পাওয়া যায় না, ছেড়ে দিলেন, এই নেওয়াটা তো বিরাট অপরাধ বাংলাদেশের রাজনীতিতে। এমপির ছেলেকে ন্যায় কীভাবে জিজ্ঞেস করতে? তাহলে কি লোক দেখানো? আপনি বলেন না শরীফ ভাই,
55 বছর আমি সেটাই কল্পনা জিজ্ঞেস করতে পারি আমি সেটাই জিজ্ঞেস করেছি। এমপির ছেলেকে আমি ডেকে নিয়ে যাব, তারপরে অ্যাবসার্ড, এটা দিয়ে আপনি আইনের শাসন এস্টাবলিশ করতে পারবেন না জনগণের কাছে। ইট ইজ ভেরি ক্লিয়ার, মানুষ এখন বোঝে সব। এটা যদি ক্লিয়ারই মানে এস্টাবলিশই করতেন, তাহলে আমার পৃথক সচিবালয়, বিচার বিভাগের সচিবালয়টা আপনারা বন্ধ করতেন না। কাজে এগুলো পরিষ্কার। জামাতের আমিরের একটা কথা বলছে উনি, সেই হিসাবে তো জামাত বিরাট অফেন্স করছে। কোন অর্থে আমি বলি, জামাতের আমির বলছিলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এবং যদি কোন তার দলের কেউ ভিকটিম হয়ে থাকে, তারা যদি কোনো স্পেসিফিক মামলা করে, সেটা তো ভিন্ন মামলা, সেটার জন্য তারা সহায়তা করবে। কিন্তু এই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম যে কথাটা বলছে, সেক্ষেত্রে 32 নম্বরে জড়ো হবে, সেই কল্পনার ভিত্তিতে আপনি কি আগাম জড়ো হইছেন? আপনার পিছনে শক্তিটা কে তাহলে? কারণ আপনি জানতেছেন যে মিডিয়া আপনাকে কোঅপারেট করে না, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে আইডেন্টিফাইড, আপনি বিএনপির সাথে বন্ধুত্ব ছিল, এখন শত্রুতা হয়েছে, তারপরে আপনি ওখানে কেন গেলেন? কি আপনাকে কেউ পরামর্শ দিচ্ছে আড়ালে? কারণ আমার কাছে মনে হয় যে জুলাইয়ের আন্দোলনের কথাটা বললো শরীফ ভাই, আমি সেই জায়গাটাই বলি, আমরা জুলাই নিয়ে চিৎকার করতেছি, আমরা মুখে ফেনা তুলে ফেলছি, শরীফ ভাইও ফেনা তুলছেন, কি চিৎকার করে আমরা সংস্কার চাই। কিন্তু আপনি দেখেন তো, পার্লামেন্টে যে 3টা দল আছে, তাদের ভিতরে কিন্তু জুলাই সনদ নিয়ে চিৎকার এখন আর নাই, গণভোটের নিয়ে চিৎকার নাই। যেমনিভাবে একটু আগে বললাম, যারা গুমের শিকার, তার ওয়াইফ এমপি হয়েছে, যার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার ছেলে আবার ছিল আয়নাঘরে, সে আবার এমপি হয়ে সব ভুলে গেছে। আমার কাছে তো মনে হয় একটা পরিষ্কার স্টাবলিশ করলেন, একটা সমঝোতার পার্লামেন্ট হয়েছে, যে কারণে গণভোটের জন্য চিৎকার করে না তারা কেউ। আমার তো দরকার নাই, আপনার মতো লোক পার্লামেন্টে না থাকলে কিছু আসে যায় না বিরোধী দল যারা আছেন, বিকজ আপনাদের উপরে তো সরকার নির্ভরশীল না, 213টা সিট তারা পেয়েছে। তাহলে আপনারা যখন জুলাই সনদ দিয়ে এখন চুপচাপ বসে আছেন, আমরা এখানে কেন চিৎকার করব? আমার নর্মাল লজিক, আমি কেন চিৎকার করব? আপনারা কি এটা সমঝোতার পার্লামেন্ট করছেন? আর সমঝোতার পার্লামেন্ট করলে আলটিমেটলি যদি আওয়ামী লীগ মাঠে আসে, আর যদি একটা আনস্টেবল সিচুয়েশন হয়, ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ক্ষমতাসীন দল। কারণ ক্ষমতাসীন দল কি শর্তে হয়? যে বিরোধী দলে থাকে তার তো হারানোর কিছু নাই, আর এমন বিরোধী দল তার তো ডিপেন্ড করারও কিছু নাই। তো আজকে জামাতের যে 68টা সিট আমরা এতদিন জোর গলায় বলছি, এখন তো তাদের অ্যাক্টিভিটিসে তো মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন তারাই চায় না। তাহলে র্যান্ডম আপনার এই ইস্যুতেই তো আপনি গেছেন পার্লামেন্টে, এই ইস্যু বলেই আপনি ভোট নিছেন। আপনাদের যদি কোনো জোয়ার আইসে থাকে এনসিপি জামাত জোটের, সেটাও এই ইস্যুতে আইসে, কিন্তু হোয়াই ইউ আর কিপিং সাইলেন্ট? সংসদে বিরোধী দল হিসাবে আপনারা নানান আলাপ করেন, এই ওয়াশিং মেশিন লাগবে, মাইক্রোওয়েভ লাগবে, সব আলাপই করেন, ভালো কথা। তাহলে এই আলাপটা কোথায়? আমরা তাহলে এখানে চিৎকার করব কেন? আপনারা পার্লামেন্টে গিয়ে একেবারে চুপচাপ বসে গেলে, এই সমঝোতার রাজনীতি যদি হয়, প্লাস এই যে 32 নম্বরে যে ঘটনা ঘটলো, তাতে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এই বর্তমান যে সরকার, তার ভিতরে ডিপ স্টেট আছে কিনা। কারণ দৌড়াচ্ছেন তাহলে একা তারেক রহমান সাহেবকে কিন্তু এটা নিয়ে ভাবতে হবে প্রচণ্ড রকমের। কারণ ওনার তো স্টেবল থাকতে হবে, সরকার হিসেবে যদি স্টেবল না থাকেন। এবং আরেকটি বলছি, তাদেরকে আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। ওই আমি আগের যে অংশে বললাম যে যখন আপনার ভোট আসে, তখন তার দরজায় গিয়ে কড়া নাড়েন রাতের বেলায়, গভীর রাতে অথবা ভোর রাতে, তখন আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন যে আপা যেহেতু নাই, আপার ভোটটা আমাকে দিয়েন, আপা ফিরে আসলে তার ভোট তাকে ফেরত দিয়েন। আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন মজিব ভাই যেহেতু নাই, কুমিল্লা 14 গ্রামে আগের রেলমন্ত্রী মজিবুল হক, তার যে ভোটারদেরকে আবদুল্লাহ তাহের বলেছিলেন যে মুজিব ভাই যেহেতু নাই, সুতরাং তার ভোটটা এবার আমাকে দিয়েন, মুজিব ভাই আসলে পরের বার তাকে দিয়েন। তো যখন আপনার ভোটের প্রয়োজন হয়, তখন আওয়ামী লীগের হাতে আর রক্তটা থাকে না। আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের সব কর্মী যে এই কাজটি করছে এটাও না। আবার আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর প্রথম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, এই বক্তব্যটাও কিন্তু জামাতের আমির দিয়েছিলেন তেজগাঁতে এক জনসভায়। তারপর ব্যাপক সমালোচনা হয়েছিল সেটা নিয়ে। এখন আপনি রাস্তায় আওয়ামী লীগ খুঁজে খুঁজে পেটাচ্ছেন। আমার প্রশ্ন হলো যে এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আওয়ামী লীগ, আমি মনে করি না যে তারা অহিংস আন্দোলন করত। আওয়ামী লীগের বহু সহিংসতার উদাহরণ আছে তাদের হাত দিয়ে করার। আপনি
সন্দেহ করতে পারেন, সেই কারণে একটা প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন। কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা সহিংসতা করবে তার বিচার করার অধিকার কোনো রাজনৈতিক দলকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো সমালোচনা ছিল তার একটা বড় সমালোচনা ছিল যে আপনি অপরাধী এবং নিরপরাধীদেরকে আইনের হাতে তুলে না দিয়ে নিজেই বিচারের ব্যবস্থা করছেন। এখানে সেম ঘটনা ঘটল এবং এইটার দায় আমি যতটুকু জামাতকে দিব তার থেকে বেশি দিব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারকে। তারাই বলুক যে জামাতকে এই দায়িত্ব তারা দিয়েছেন কিনা বা XYZ কোনো দলকে দিয়েছেন কিনা। সাংবাদিকরা তাদের ইউনিটি না থাকার কারণে এবং তারা রাজনৈতিক কাজে ব্যবহার হওয়ার কারণে তারা কোথায় চলে গেছে দেখছেন, যে এখন তাদেরকে মব তৈরি করে গণপিটনে দেওয়া হচ্ছে। এর ভেতর থেকে তারা যদি শিক্ষা গ্রহণ করে ভালো, না করলে তাদের এটি সাফার করতে হবে তাদেরকে। গত 15 বছরে দাসত্ব করতে গিয়ে শ্যামল দত্তর মতো লোকজন যে উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেই উচ্চতায় এই গত 1.5 বছরে অনেকেই তার কাছাকাছি পৌঁছে গেছেন। কেন? কারণ হচ্ছে তাদেরকে দাসত্ব করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর, মন্ত্রীদের, অমুকের তমুকের এমনভাবে কথা বলছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে এই সাংবাদিক সম্ভবত রাজনৈতিক কোনো দলের নেতা। আমরা ধানমন্ডিতে এর আগেও, আপনার মনে থাকার কথা, গত বছর 15ই আগস্টকে ধরে বিভিন্ন জায়গায় মানুষের ব্যাগ পরীক্ষা করা, মোবাইল পরীক্ষা করার ঘটনা ঘটেছে। যে ঘটনাটা রাজনীতিতে নিয়ে এসেছিল আওয়ামী লীগ, তার পুনরাবৃত্তি হচ্ছে এখন। কিন্তু আওয়ামী লীগের সময় যেটা ঘটেছে এখনও সেটি ঘটতে দিতে হবে। এটি যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আপনি জুলাইয়ের নামে আমার সাথে প্রতারণা করেছেন। কারণ আপনি বলেছিলেন যে আমার এখান থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। মানুষকে কাকে আপনি ধরবেন, কাকে ছাড়বেন, এই দায়িত্ব পুলিশের, এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না। তবে আমি খুশি হয়েছি যে তারা, যে সাংবাদিককে, তাকে ওইভাবে রক্তাক্ত করা হয় না, হাত পা কেটে ফেলেনি। যারা পিটিয়েছে তাদের এই রেকর্ডটা আছে, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এই রেকর্ডটা তাদের আছে। এবার তারা সেই কাজটি করেনি। আমরা জামাতের শীর্ষ নেতা, বিশেষ করে বিরোধী দলের নেতা, তার মাঝে মধ্যে কিছু কথাবার্তা আমি শুনি। আমি কোনো জায়গায় তার কতগুলো মেসেজ বোঝার চেষ্টা করি, কিন্তু তার দলের সাম্প্রতিক সময়ে, বিশেষ করে নির্বাচনের পরে অনেকেরই আচরণ, এটি তিনি যেটা বলেন তার সাথে সাংঘর্ষিক। তারা তাদের ক্ষমতায় না যাওয়ার পরেও যে ধরনের ক্ষমতার চর্চাটা করছে, তাদের এমপির নামে যে ঈদের বরাদ্দ যাচ্ছে, সেই বরাদ্দ তিনি তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে ফ্যাসিস্ট না, এই যে বক্তব্যটি বিরোধী দলের পক্ষ থেকে, যারা সংসদের বিরোধী দল এখন, তাদের পক্ষ থেকে বিএনপিকে প্রতিদিন ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেমি ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে। আবার তারা মিলেমিশে ধানমন্ডিতে গিয়ে মানুষের মোবাইল পরীক্ষা করছেন, ব্যাগ পরীক্ষা করছেন। গণতন্ত্রের প্রতি, আইনের শাসনের প্রতি ন্যূনতম কারো শ্রদ্ধাবোধ থাকলে কোনো পথচারীকে আদালতের নির্দেশ ছাড়া, আমার পাশে একজন অ্যাডভোকেট বসে আছেন, আদালতের নির্দেশ ছাড়া কোনো মানুষকে রাস্তায় আটকে আপনি তার ব্যাগ, শরীর তল্লাশি করতে পারেন না। এটা আওয়ামী লীগের সময় হয়েছে, তখনও আমরা সমালোচনা করেছি, এখনও সমালোচনা করি। এবং এই যে বিষয়গুলো ঘটেছে আজকে, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। আমরা আইনের শাসন চাই, শাসকের আইন চাই না। আপনি একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন এবং আপনি এসে বলছেন আমি এমপির ছেলেকেও ছাড়ি নাই, আমি তাকে ধরে নিয়ে এসেছি। আমি আপনাকে মনে করিয়ে দিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির কাছে চাঁদা চাইতে গিয়েছিল ছাত্রলীগের শোভন এবং রাব্বানি। এরপরে তাদের দুজনকেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তখন আমরা বলেছিলাম যে চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স। এটা আপনি কাউকে ফু দিয়ে ক্ষমা করে দিলেন, এটা করতে পারেন না। আপনি অন্য একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করবেন আর আপনার দলের শোভন রাব্বানি বলে তাদেরকে পথ থেকে সরিয়ে দিবেন, এটা আইনের শাসন না, এটা শাসকের আইন। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এমপির ছেলে যদি সত্যি চাঁদাবাজ হয়ে থাকে, তাহলে আপনি তাকে ভৎসনা করে, তাকে একটু গালমন্দ করে, তাকে একটু শাসন করে ছেড়ে দিতে পারেন না। তাকে আইনের মুখোমুখি দাঁড় করা হচ্ছে আপনার দায়িত্ব। কিন্তু এর ভেতর থেকে আপনি এক ধরনের পলিটিক্স করছেন। যদি সত্য হয় কি যে দেখেছো
আমরা এমপির ছেলেকেও পর্যন্ত কিন্তু ছাড়ি না, আমি তাদেরকে নিয়ে আসি। তো নিয়ে এসে আপনি কি দেখালেন? আপনি দেখালেন যে এমপির ছেলে বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। এমপির ছেলে না হয়ে অন্য কেউ হতো। বিএনপির অনেকেই চাঁদাবাজি করার কারণে তারা জেলে আছে, তো আপনি তাদেরকে তো ভৎসনা করে ছেড়ে দিলেন না, এমপির ছেলে বলে ছেড়ে দিলেন। এটি হলো আইনের শাসনের বদলে শাসকের আইন। আমরা জুলাইটা করেছিলাম শাসকের আইনের বদলে আইনের শাসনের দেশ চলবে, এইটার জন্য। জি জি, আমাকে শেষ করতেছি এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।